তাহলে সেই ক্ষেত্রে কি হলো, সুমনদা তোমার বাড়ি মনে করো যে আমি সকালে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যেবেলা চলে যেতে হবে নাকি? তাহলে সেই জায়গাটায় কি হলো যে আজকে সারাদিন আসো, রাত্রে আসো, তারপরের দিনই আসো, সেই ক্ষেত্রে কি হলো ওনার স্বামী এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে আমি তো ভাবলাম যে এটা একটা আমি ব্যতিক্রম ভালো যে এটা সকালেও দেখছি বিকালেও দেখছি, মানে মানে রাত্রেবেলা দোকান বন্ধ করার সময় দেখছি, সকালে দেখছি খুঁজতে খুঁজতে ধরো এসেছি। যখন এসেছি তখন কটা বাজে, ওই 10টা 10:30 বাজে, ঠিক আছে? আর ওই দিন বা মাসু অনেক রাত্রি রয়েছে, 12টার দিকে বাজে দিয়েছে, 11টার সময় আমি আসি, 11:30টার সময়, মাঝে মাঝে 11:30 পর্যন্ত 12টার সময় বাড়ি গেছে। এইবারে আমি না সারাদিন তো আমি কাজের থেকে আর খাওয়া দাওয়া হয়নি, আমি রান্না বান্না করে খেয়ে তোমাদের এখান থেকে ঘুরে মোটামুটি ওই 10:30 বাজে শুয়ে পড়েছি। একটু বাদেই ওই লোকটা কথা বলছে, ঠিক আছে? বেদিকার ঘরে আছে, ওর বউ কথা বলছে, কথা বলতে বলতে রেগেও দু একটা কথা বলছে, হ্যাঁ, ঘরে যাচ্ছে হাম্মি তাম্মি করছে, ঠিক আছে? আমি বেশ কিছুক্ষণ বাদে বাইরে এসেছি, এসে আমার দাদা কি হলো চিল্লামিল্লি করছে কেন? তা বলছে দাদা এই বাবা এই, হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এক কাজ করেন, আমি বুঝিয়ে বাড়ি নিয়ে চলে যাই, ঠিক আছে? রাতের ব্যাপার তো চিল্লামিল্লি না করাটাই ভালো, কারণ আমরা তো সবাই ভাড়া থাকি, হ্যাঁ, এবার জিনিসটা বাছাই হয়ে যাবে বলে তোলে না। আমি আবার ঘরে গিয়ে শুয়ে বলি, যেখানে কেউ শুয়ে আছে, তখন কি করছে জানো তো, অনেক রকম ফেস কথা তো আগে হয়ে যাচ্ছে, খারাপ ভালো মন্দ, ঘরের ভিতরে গিয়ে বউকে মারছে, ঠিক আছে? আচ্ছা, মারার পর আমি বাইরে বেরিয়েছি, আমি বলছি দাদা তুমি তো এটা অন্যায় করছো, এটা অ্যাকচুয়ালি তোমার বউ তো না অন্য কেউ? তা বলছে না আমার বউ, ঠিক আছে? আমি বিদিকার বললাম যে তোমার কি সম্পর্ক? বলছে আমার বোন। জানি তোমার কিসের বন্ধু? একবার দেখা নিছি, তোমার কিসের বন্ধু, কিসের বান্ধবী? আমাদের যে ঝামেলাটাই হচ্ছে, এই ঝামেলাটা কি তুমি সংশোধন করতে পারবা? না। আর ওর কথা এই ছিল, মেয়েটার মার সঙ্গে যে কথা বলছো, এই মেয়েটার মা কি বলছে যে বিধি তোমার ঘরে রাখো, হ্যাঁ, ও মাতালের সঙ্গে পাঠিও না, আমার মেয়েটারে এই করবে ওই করবে, ঠিক আছে? তা তুমি যদি তাদের কোনো ভালো রিলেটিভ হও তাহলে দায়িত্ব নিতে পারো, তাহলে দায়িত্ব নিতে পারো না। তোমার ঘরে ঢুকে মারছে, খিস্তি মারছে, আমি তো জানি। মারধর করছে, হ্যাঁ, তাহলে আমরা আমরা মনে করো পার্সেন্ট লোক এই বাড়ি ভাড়া থাকি, এগুলো তো আমরা মেনে নেব না। ওই আমাকেও বিধি বলেছে যে ছেলেটা নাকি স্বামীটা খুব অত্যাচার করে, মদ খেয়েছে, গেলায় পেটায়, ওই অত ভালো বউটাও ভালো না, স্বামীটাও তো ভালো না, বউটাও ভালো না। একটা মেয়ে ছেলে আজকে থেকে তা দেখছি না, সারাক্ষণ তোমার সংসার ছেড়ে বাইরে অন্যের সঙ্গে সম্পর্কটা কি? ও কোনো সময় বাইরে যাইতে পারবে, ওই কথা ভুল কইও না। ওরে মারতে মারতে খাইতে দেবে না, পড়তে দেবে না, ডিভোর্স চাই, ডিভোর্স চাই, আর ও বিশ্ব মাতার কথা। এইটাই মানে মহিলারাও খারাপ তেমনি হয় না, মারধর খেতে খেতে হবে। এবার তারও একটা চাহিদা আছে, টাকা পয়সা লাগে। ছেলে বড় বড় লাগতে তাকে সামনে নোংরা নোংরা ভাষা, তাকে সামনে ঠিক আছে, নিজের বাম্মার বাড়ি থাক কিছুদিন নাকি, যাইতেও দেবে না কোথাও, এর ওর বাড়ি না থাকে, সে তার হাত খরচা সংসার এসব যদি না পাবে, ও তো এই যে গেম সেলাইয়ের কাজ টাজ করে না, এই কাজ করে। করে না তাও কত টাকা হচ্ছে ঘর ভাড়া ওদের না, তারা তো দুই দেয় ঘর ভাড়া নাই, ছেলে ঘর ভাড়ার যে মালিকের ছেলে তো কতবার মারলো, তার কুইনে মারলো, তার বউ মারলো। এই তো এইসব লোকেরা কি হয় বলুন তো, কেউ সারাদিন কাজ করলো, রাত্রবেলা মদ খেলো, হয়ে মদ খেয়ে বউ পেটালো, ডিভোর্স চাই, আছে ডিভোর্স চাই, ডিভোর্স দেয়। এটা বোঝা বড় মুশকিল। আমার স্বামী বলছে একরকম, বউ সে বিষয়ে কথা বলে না, ঠিক আছে? বউটাও বলছে আর এক রকম, তাই এই ক্যাচটা আমি কেন রাখবো? আমি রাগ করে ভিতরে আমি বলেছিলাম দেখো তোমার মা নেই, আর এই ঘরটা তুমি ভাড়া দাও না, তুমি কিন্তু নেওনি, তোমার মার ঘর, তুমি এই সমস্ত ঝামেলা যে বাড়ির ভিতরে ডেকে ডেকে আনো, তোমার কিন্তু এখন আমি বলা বলে বাইরে বের করে দেবো। আজ প্রায় 10 বছর ওই এক বাড়িতে ভাড়া ছিল, এক ঘরে এরকম
ওই ঘরেও আমার দিদি ঘরে সেই দিয়ে মানুষ হ্যাঁ অনেক আগে যখন আমি ছোট তখন দেখেছি মেয়েটা যখন ইয়াং ছিল তখন আমি খুবই দেখেছি ভালো তখন ওরা- সব দিন ওর মতো মানুষের ওইসব লোকের সংসার করে না, তাই ওই মেয়ে পড়ে রয়েছে, বুঝলা? মাইরে অখ্যাতি ব্যবহারে একেবারে জঘন্য খারাপ। এবারে শুনেছি নাকি একটা বড় ছেলে না মেয়ে আছে, জানি ছেলে না, আছে। সকালে এসে আমি- বললো ছেলে এ জয়া, আছে। কি রে কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম, আমি কান্নাকাটি করতে আছি, কি ব্যাপার? বলে মাসি আমি এই বেলা খাই, আমি বিকালবেলা আমার মার কাছে চলে যাব, আমি তো চলে যাই। আমি আপনাদের আগুন পোহাইতে বসে বিধি স্নান করতে এসে পতাকা ভিজা আগুন জ্বালাইছে, আগুন পোহায়। আমি কি রে তুই যাবি না? আমি তো কাজে যাই, তুই তো গেলি না। না তোর বেলা ওই জয়ন্ত আবার কি এনে ঝামেলা করবি নাকি? বলে না গো মাসি, আমি তো যাচ্ছি ছিলাম, না গেলাম না। প্রীতি বললো তাহলে ভোরবেলায় চলে যাস। আমি কি জানবো, আমি তো কইয়া কাজে গেছি, এগুলো হচ্ছে মায়া মায়া। আমি তো বলে কাজে গেছি, কিন্তু আগে বললো যে মাসি এই জায়গাটা ব্লাড ওই জায়গা ঠিক করছে এই যে প্রত্যেকবার বৃষ্টি হওয়ার সময় জায়গাটা একটা বাস্ট হয়। কেন হ্যাঁ ওইটাই তো ঠিক করতে পারে না, এত বড় এতগুলো বিল্ডিং এতগুলো লোক থাকে। লোড নিতে পারছে। বৃষ্টি হলে জল পড়বে এখানে একটা এমন জায়গায় বাস্ট হবে, যদি মানুষজন যায় হার্ট অ্যাটাক হয়ে যাবে। মনে হবে মনে হবে না এখানে একটা বোম পড়েছে, আমরা তো ভয় পেয়ে গেছি। কিসের তো শব্দ ছিল কেন? হ্যাঁ হ্যাঁ ওইখানে পুরো আগুন বাগুন ছিটকে পড়ে গেছে। তো আসলে ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ ঠিক তো। ওই দিন আমি না বের করে দিলে এই বিধি বুঝতে পারতো যে ঝামেলাটা কারে বলে। এসব ক্ষেত্রে লোকের ব্যাপারে ছাড়ে পুলিশকে। ভালো করতো, আমি তো ছিলামই না, তাহলে পিসা দিয়ে দিতাম যে আমার ঘর পুরো মারা দিবি তো খুব বলবে না, পিসাটা দিয়ে দেবো। এখন যে সমাজে নিজে ভালো থাকবো নিজে খাবো এই হচ্ছে ব্যাপার, লোকের ঝামেলা। কথা হলো কি জানো মাসি, যে যে আজকের বাঁচার জন্য তোমার ঘরে এসে আসে ওর কথাটা কেউ বলতো না, তোমারটা নিয়ে আগে টানাটানি করতো। মনে করো তার খুব দুঃখ, অনেক দুঃখ, বর পেটাইছে এই ঘরে আসলো, এই ঘরে এসে গলায় একটা দড়ি দিল। করতেই পারে মানুষ, সমস্যা। মরার জন্য তো জায়গা চাই, তাহলে আমি কোন মরবো কোথায়? ঠিক আছে, তখন কেসটা কি হবে? তখন অন্যরকম কেস হবে। এটা হয়েছে তো জাসওয়ালের বাড়িতে হয়েছে। জাসওয়ালের বাড়িতে একটা ভাড়াটিয়া থাকে, আমরা দিদি বলতাম, দুটো বাচ্চা ছেলে ছিল, ছেলেটা বিহারি রিক্সা চালায়। বউটার এসে রোজ মারবে, এখানে কী করছে এরকম পাশের বাড়ি দিদির কাছে গিয়ে জাসওয়ালের বাড়ির পিছনে ভাড়া ঘরগুলো আছে ভক্তর বাড়িগুলোতে, ওইখানে গিয়ে গলা দিয়ে দিয়েছে। ওই ঘর পুরো সিল, এখনো পর্যন্ত কারোর মানে খারাপ ভাড়া দিতে পারে। আর লোকটা বলছে আর বসের বাড়িও তো একটা ছেলে ওই স্বামী স্ত্রী ঝামেলা করে গলায় দড়ি দিল, দিয়ে ছেলেটা মারা গেল। এই লোকটা মরবে না, ওখানকার লোকে দুইবার পিটাইছে, ঠিকই পিটাইছে, তাও শুক্রবার এই লোকটার বাইরে গেল কোথায় বাইরে সারা রাত বসে সারা রাত এই লোকটার পিটার বাইরে বসে। এটাই হয়। আর প্রেম সেই করেছে, বিয়ে তার সাথে ফেলবে। একটা জিনিস জানো, এই এসএআর করে মনে করো, আমি আমারটা বলি, এসএআর করে মানুষ কত আক্রান্ত জালে ফেসে আসে জানো। একটা কথা সাধারণ বলি, আমি মনে করো এই ঘরটা এখন ছেড়ে দিচ্ছি, সুগন্ধার বাড়ি গিয়ে ঘর ভাড়া নেব, সুগন্ধার এটা অধিকার এবং আইনি যেটা বলছে ওখানে গেলে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব জেরক্স শো করতে হবে। সেটা এগ্রিমেন্ট যখন করবে থানায়ও তাকে শো করতে হবে আমার এগুলো, আমি কোথা থেকে আসলাম, কোথায় বাড়ি, সেই সমস্ত অ্যাড্রেস প্রুফ যদি সঠিক তোমার না থাকে তোমাকে ঘর ভাড়া দেওয়া হবে না। হ্যাঁ এটা নিয়ম। যদি দেওয়া হয় কোনোরূপ কোনো কারণবশত কিছু হয়ে গেল, বাড়িওয়ালা সারা জীবন ফাঁসে যাবে। ওই ফেসেছে কদিন আগে যে একটা টোটোওয়ালা একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল মনে আছে, জগৎপুর সিসি ক্যামেরা থেকে ধরা। হ্যাঁ 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 এইখানে ওই তো সেম ধরে বলছে, বাড়িওয়ালা বলছে ওই ডকুমেন্টস কোথায়, যে ছেলেটা ডকুমেন্টস নেই, থানায় জানিয়েছে ধরা আছে। কোনটা কত মিনিট? 81 না 48 48 একটা এখান থেকে 73 হয় নাই। রাতে আজকে যেমন ঝড় আইছে আর প্রায় মতো ঝড়ে উড়ে গেছে। কি বললাম বুঝতে পারলো? এখন খুব সমস্যা আছে। সেটা নিয়ম আছে তো। আমার পাশের বাড়ির আছে
তারা দিচ্ছে একটা ঘর আছে, একটা ঘরের মধ্যে 4টে খোপ আছে, একটাই বৌমা থাকে, একটাতে একটা ওনার রুগী হাজব্যান্ড থাকে, উনি থাকে, আর 2টো ঘর ভাড়া দিয়ে গেছে একই ঘরের মধ্যে। কিন্তু ওই থানায় নোটিশ ফোটিশ এখন দেয়নি। বাই চান্স যদি ঝড় লাগে, মাঝে একটা ঝগড়া হয়েছিল, তার বউকে নিয়ে পালিয়ে গেছে, আর পুলিশ এসে জ্যাসওয়ালের বাড়িতে। রাত্রেবেলা দেখি গলির মধ্যে পুরো পুলিশ কী ব্যাপার, জ্যাসওয়ালে ধরে দিচ্ছে পুলিশ। জ্যাসওয়ালে তো ওনার সম্পর্কে টাকা পাচ্ছে, ভাড়া দিচ্ছি। বলে বউকে নিয়ে চলে গেছে, হ্যাঁ বলতে বউকে নিয়ে চলে গেছে। এবার এটা তো মানে বউকে নিয়ে চলে গেছে, কেস করেছে, এখন তো নিখোঁজ হিসেবে দেখতে হবে যতক্ষণ না পাওয়া যাচ্ছে। আর তারপর তো এইভাবে পালানো যায় না, ডিভোর্স না দিয়ে একটা ছেলের সঙ্গে এইভাবে পালানো যায় না। পালাতে পারবে, এবার তার মেয়েটাকে ভরণ পোষণ দিতে হবে। তারপরে যদি সে বিয়ে করে করতে তাহলে তারপরে আলাদা হবে। প্রচুর ঝামেলা। তারপর জ্যাসওয়ালকে ধরলো, আপনি জানাননি কেন, এই সেই আপনার ঘর ছিল। তারপরে এসআইয়ের জন্য কাকা আছে, আমার এখন আর রেজাল্ট চলে এসছে। এসআর পুরোটা ভালো হয়েছে, মানে ভালো হয়েছে, মানে বাংলাদেশি যারা ছিল মুসলিম তারা তো নেই, এখন চলে ভুলে গেছে। তারপরে অনেক লোক এখনো ফেসে আছে, অনেক লোক এখানে। রতন এলাকার মধ্যে ডন, এদের সাথে করে ওর কোর্ট কেটে গেছে। ভাড়া থাকে যেটা তো হ্যাঁ, মনে করে যে এই এলাকার পুরো ডন ওর কেটে গেছে। তারপরে গ্যাস বাবুর পাশে একজন থাকে পরিতোষ, ওর কেটে গেছে। মানে অনেক ভালো ভালো যারা একটু মাতৃবাড়ি বান্ধবীও কেটে গেছে। যারা লিগাল টাইপের বাবাকে অনেকে বলছে, আমার যে ধর অনেক বছর আগে বাংলাদেশ থেকে এসছে, বাবার বাড়িতে ছিল, তারপরে তারা কাজ বাজ শিখে অন্য জায়গায় বাড়ি ঘর করেছে। আমার অনেক কষ্ট করে আমি ভেবেছিলাম বাবার আটকে যাবে, এবার বাবার বানাম ফানাম বলছিল নির্মল শীল, লেখা আছে নির্মলা শীল। আমার বাবারও চাই দিননাথ মণ্ডল, দিনদান ঠিক করতে কত চলে গেল। দাদার এই যে প্যান কার্ড, আধার কার্ড, ওর বয়স হিসাব করে আধার কার্ডের বয়সটা 5 বছর কম। তাহলে তুই এতদিন দেখিস নি যে 5 বছর বয়স কম, ঠিক আছে? এখন কিছুতেই কিছু আর করতে পারছে না। এবার ওদের ওয়েটিং লিস্ট করে দিয়েছে, আমার ফোন করছে, বলছে বাবার একটু আধার কার্ডটা দিও। এবার বাবার আধার কার্ডটা দিলে কি হবে, বাবার সব ঠিক হয়ে গেছে তো, ওরা ওখান থেকে পাঠিয়েছে আপনার ঠিক আছে। ওর যখন রেফারেন্স দেবে যে ওই লোককে আপনি জেনে তাহলে এবার আপনি বলেন ওই লোক কখন এসছে, কবে এসছে। এবার তোমার যে প্যান কার্ড আর আই কার্ড আছে, সেগুলো সাংসাং ওখান থেকে যেগুলো ঠিক করা হচ্ছে ঠিক হয়ে যাবে। তাহলে আধার কার্ড হিসাব করলে আমি ভোটের আই কার্ডের বয়স কমাবো কেন? ভোটের আই কার্ডের বয়স কমাবো কেন? এবার আধার কার্ড ঠিক করতে গেলে সেক্টর 5 আসতে হবে আধার অফিসে। এবার আধার অফিসে যে আসতে হবে, ওখানকার অফিসাররা কথা বললো যে এটা আপনি নিয়ে গেলে 1 নম্বর মাধ্যমিক পাশের সার্টিফিকেট, তা না হলে ছোটোবেলায় মনে করেন যে মাধ্যমিক অবধি পড়াশোনা করেননি, ছোটোবেলায় যখন প্রাইমারিতে পড়েছিলেন, তার প্রাইমারি স্কুলের সার্টিফিকেট লাগবে। তা সে তো আয়লা হলো না, তা আয়লায় তো ওসব কাগজপত্র স্কুল সব ভেসে চলে গেছে, বই আর আছে। এখন মাস্টাররা আমার কথাবার্তা এখন যারা আছে বলে প্রাইমারি সার্টিফিকেট দিয়েছে। যাওয়ার পরে আমি ওদের বললাম যে এমনি তো ওদিকে 400 টাকা করে নিচ্ছে, তা তুই আমার ফোনে কথা বলা, ওদের কী করা যায়। চেনাশোনার মধ্যে 200 টাকা দিয়েছি, ঠিক আছে? তাহলে আর সেক্টর 5 আসতে হবে না। একটা আধার কার্ড করতে গেলে সরকারিভাবে 50 টাকা খরচা হয়। এবার ধরো ওই দোকানটা ভাড়া নিয়েছে, মেশিনপত্র কিনেছে, ঠিক আছে, নিজেদের দোকানটা সামলাচ্ছে, সে 2 পয়সা ইনকাম করবে না, জেনেও কিছু বলতে পারবো না। কথাটা কি বললাম, বোঝা গেল? তারপরে সেক্টর 5 যাওয়া মানে আপনার একটা দিন কভার হয়ে যাবে লাইনে দাঁড়ানো। সেক্টর 5 যাওয়া কভারটা না, ওখান থেকে অনলাইনে সব করে দিলাম, টাইম ইত্যাদি সব বেঁধে দিল, এই ডেটে এই টাইমে যাবে, এসে এই সমস্ত ডকুমেন্টস দেখালে আবার ওদের যেগুলো করে নিয়ে ছেড়ে দেবে। কিন্তু ওই জায়গাটায় কি যে মাধ্যমিক সার্টিফিকেট কিংবা প্রাইমারি সার্টিফিকেট এগুলো তো আগে চাই। আর এই সমস্ত জায়গায় কী বলুন তো, কোনো যদি একটা নামের ভুল কি ইত্যাদি ডকুমেন্টস এদিক ওদিক হয়, রিটার্ন চলে যেতে হবে, কেয়ার করবে না তোমাকে। সব তো ইয়ং ছেলে মেয়েরা কাজ করে, সারা ভুলেও কাজ হয় না। আমার এই মেয়ের মৌসুমি বেলায় বয়স অনুযায়ী আধার কার্ডটা আপডেট করতে হবে,
তা আমি অনলাইন থেকে করে ওখানে গিয়েছি আধার অফিসে, গিয়ে সেই চোখের ছাপ 10 আঙুলের ছাপ তো সব নেওয়াই গেল, 3 জায়গায় মোটামুটি যা যা দরকার সব করা হয়ে গেল। লাস্টে বললো যে এত নম্বর কেবিনে যাও, গেলাম, একটা মহিলা আছে, বলছে যে গার্জেন কি? আমি বললাম আমি গার্জেন। তা বলছে আপনার আই কার্ডটা দেখাইতে হবে। তারা বলছে ম্যাম আমি তো আই কার্ড তো নিয়ে আসিনি, আমার কাছে আই কার্ডের জেরক্স আছে, চলবে? তা বলছে না, অরিজিনালটা দেখাইতে হবে। তা বলছে দেখুন আমার কাছে তো বড় ফোন নেই, তাহলে আপনার নাম্বারটা বলুন, আপনার ফোনে আমার আই কার্ডটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। বলতে হবে না। আর সেই দিন সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে, মাথা খারাপ। বাড়ির লোককে ফোন করলাম, বাড়ির লোক আবার কেষ্টুর করতে গেল, ওখান থেকে নিয়ে সেখান থেকে আই কার্ড নিয়ে গেলাম, নিয়ে দেখালাম, সব ঠিকঠাক হয়ে গেল। এ মা, পোস্ট অফিসে কাজ চলে আসলো, বাবার নাম নেই, আমার নাম নেই, হ্যাঁ, আমার নাম নেই। আবার সার্ভার কাপে গেলাম, সেখান থেকে করেছিলাম অনলাইনে, হ্যাঁ, ওখানে গেলাম। তা বলছে দেখেন শুধু আপনারটা না, আমার যে আধার কার্ডটা আপডেট করিয়েছি, ঠিক আছে, আমার বাবার নামই নেই, বাবার নাম উড়ে গেছে। যার দোকান বলছে নেই, এটাকে আবার পরে নতুন করে করে ঠিক করতে হবে। আগে যেমন দেখবা প্রথম পুরাতন আধার কার্ডে বাবার নাম প্রথম পিঠেই আছে, আর এখন দেখবা সব উল্টো পিঠ। ঠিক আছে, আবার 200 টাকা খরচা করে করতে হলো। কত ঝামেলা না এসব। যারা পড়াশোনা জান, আধার অফিসে যখন ওইসব ছেলে মেয়েরা না কম্পিউটারে লোডিং করছে, তারা জানে যে এইসব ভুলের জন্য তো এসছি। লোডিং করার পরে বলছে বাবু আমার নামের বানান এই এই, ঠিক আছে, তোমাকে লোডিং করা হয়ে গেলে আমাকে দেখাবে যে ভুল আছে কিনা, আমি দেখে নেব। যারটা সে যে জানে বলে দেখে নিল যে না ঠিক আছে, তবে ও লোডিংয়ে করে দিল। এবার দেখা যাচ্ছে আমরা পড়াশোনা জানি না, কার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই নাম, নামের ভুল ছিল কি আপডেট হচ্ছে এই নাম, ঠিক আছে, আমি কি করব? তোমার নামের বানান একটা ভুল করে দিল। দাদা আপনার মতো একটা কেস আছে, আমার দিদার আছে, তার ভুল হয়ে থাকলো। বাবার জায়গায় দেশে স্বামী পিতা। ওটাও তো আমার বাবার তো আছে। হ্যাঁ, আমার বাবার জায়গায় হবে ওখানে আমার পিতার নাম? বললো যে বাবার নাম কি? আমি বললাম নগেন বলে দিই। নগেন বলে দিতে পারি, স্বামীর জায়গায় দেশে বাবার নাম, আর বাবার জায়গায় দেশে স্বামী পিতা। আরে গলা ভেঙে গেছে কালকিরে দালালের সঙ্গে গন্ডগোল ঝামেলা করে। কালকিরে কাজ করে একবেলা কাজ করে গিয়েছিলাম সেই বিয়ালি। এখনো তো আমার জমিতে মাটি ফেলানো বাউন্ডারি দেওয়া 15 বছর আগে। তাই এখন যে রাস্তাটা পঞ্চায়েত যে স্যাংশন করিয়েছে যে ঢালাই করুক কি বিচার, তা প্রত্যেকটা জমি হোল্ডারের নাম্বার তোমাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু যাদের যাদের এখানে রিলেটিভ আছে তাদের কাছে নাম্বার অবশ্যই আছে। আছে যারা দালাল, তারা আমাদেরও খুব পরিচিত লোক। আমার কাছে ফোন তো না করে না কথা বলে জমি থেকে মাটি কেটে নিয়ে নিয়েছে, নিয়ে রাস্তা বানিয়েছে। এই বাবা, আমারে ফোন করার পরে গিয়েছি, গিয়ে ওখানে সব জমিওয়ালারা কয়েকজন ছিলাম। ওরা ওই সোনারপুরে। তা আমি না পিয়ালিরটা, আচ্ছা, তা আমি বললাম দেখেন আমি তো দলিল নিয়ে আসিনি, আপনাদের দলিলগুলো বের করেন তো। এখানে মনে করেন যে 5 বিঘের প্লট আছে, এটা তা 5 বিঘে জমি তো সব 15 বছর আগে বিক্রি হয়ে গেছে, 14 বছর আগে বিক্রি হয়ে গেছে। তাই এটাই মেন রাস্তা 8 ফুটে, এবং এই মেন রাস্তাটা যেটা মিলা মার্কেটে ব্রিজের ওখানে ঠেকছে, তা ওখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের বাম সাইড দিয়ে রাস্তাটা আছে, তাই না? সেই রাস্তা ওখানে আর নেই, ও পিছে দালালদের খাওয়া হয়ে গেছে। আমি যাই না, জানি না ওই রাস্তাটা কোথা দিয়ে হচ্ছে, পুকুরের মাঝখান দিয়ে হচ্ছে। তা পুকুরের মাঝখান দিয়ে রাস্তাটা করতে গেলে যদি করে, তাহলে ওই জায়গা পাইলিং করে মাটি ফেলার দায়িত্ব দালালদের, জমি হোল্ডারদের তো না। হ্যাঁ, কিছু মানুষ 1 তলা 2 তলা করে বাড়ি করেছে, কারো রেলওয়ে স্টেশনে ঘর,
তারা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা দিয়ে বেরোতে পারছে না, পরের বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করে। এই কারণে সব ফোন করেছে যে দাদা ওদের তো পাচ্ছি না, আসছে না। তা এখন আমরা যতগুলো জমি হোল্ডার আছি হিসাব মতন 200 টাকা করে দিলেও লাগে না, কিন্তু সবাই তো পাওয়া যাচ্ছে না। কেউ চেন্নাই আছে, কেউ তামিলনাড়ু আছে, কেউ পুনে গেছে, ঠিক আছে, সবার নাম্বার তো পাচ্ছি না। তা যাদের পেয়েছি এক গাড়ি মাটির দাম 1800 টাকা, ফেলতে 500 টাকা, 2300 টাকা খরচা। তা আপাতত আমরা যে কিছু মানুষের নাম্বার পেয়েছি তার টাকাটা দেওয়ার আগে আপনারা এসে দেখেন যে এটা রাস্তাটা এখান থেকে করার দরকার আছে কিনা এবং প্রয়োজন কিনা, কিংবা দালালদের সঙ্গে কথা বলেন, ঠিক আছে, গিয়ে দেখুন রাস্তা তো করতে হবে। এবার যার যেমন সোর্স থাকে, ও দালালদের কাছে কথাবার্তা বলতে বলছে, সে তো 15 বছর আগে বিক্রি করেছি, এখন ওই সমস্ত জায়গার মধ্যে আমরা নেই, আমরা জানি না। তোমারে ধমক দিয়ে বের করে দিল, শুনে জেনে আমি নাম্বার আছে ওদের, যা নাম্বার দিল, ওদের মানে বুদ্ধি করে ডেকে এনেছি। এনে আমি বললাম যে এই জমিটা যখন প্লটিং করে বিক্রি করো, তোমরা দুজন বিক্রি করেছিলে, এর ব্লুপ্রিন্টের রাস্তা কোথায়? এখানে তো, তাহলে এই রাস্তাটা নেই কেন? এটাও পিছে খেয়ে ফেলেছো। তাই এখন যদি তোমার পিন মারা করে বেঁধে পিটিয়ে থানায় দিয়ে দিই, তোমার কিছু করার আছে? কিছু করার নেই, কারণ এই জমিটা তোমরা দুজন তো দালালি করেছো। তখন পাওয়ার অ্যাটাক ছিল, তোমরা পাওয়ার অ্যাটাকে বিক্রি করেছো। তোমাদের কাছে এখন জমিও নেই, পাওয়ার অ্যাটাকও নেই, তোমাদের কোনো দায়িত্ব নেই। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে বামন বলে যে ওর বাড়ি ওখানে হারালে, ও ওখানকার স্থানীয়। আমি বামনলে বললাম তোমার এত বড় সাহস কে দিল আমার জমির থেকে মাটি কেটে নেওয়ার? তা বলছে তোমাদের নাম্বার 15 বছর ধরে কি গুছিয়ে রাখবো নাকি? আমি বললাম আমার নাম্বার গুছিয়ে রাখার সঙ্গে তোমার কি প্রশ্ন? এই জমির উপরে তোমার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই তো। সন্ধ্যা ভুল হলি বলবা এই জমিটা 15 বছর আগে বিক্রি করেছো, তাহলে এই জমির উপর তো তোমার কোনো অধিকার নেই যে এখান থেকে মাটি কাটবো কি গাড়ি রাখবো, কোনো অধিকার আছে? তাহলে আমাদের না জানিয়ে মাটিটা কেটে কেন রাস্তা বানিয়েছে? রাস্তা নষ্ট হয়ে যাক, পঞ্চায়েতের থেকে আমাদের ফোন করুন, তবে আমরা দেখবো রাস্তা হবে কি হবে না। আমার এই ফ্রন্টের যে মাটিটা কেটে নিয়েছো, তা এই যে রাস্তাটা আমার সামনে হয়েছে, আমার প্রতিষ্ঠানের যে রাস্তাটা হয়েছে, এত মাটি লাগে? এত মাটি তো লাগবে না। তাহলে আমার জমি থেকে এত মাটি কাটলেন কেন? শুধু কি আপনারই কেটেছে, বাকি কারো কাটেনি? হ্যাঁ, বাকি আশেপাশের লোকের মাটি কাটে। বাকি আশেপাশে কি করেছে বলো তো? একসাথে নিয়ে লোক দিয়ে কাটিয়েছে। মনে করেন যে তোমার জমির থেকে এক গাড়ি মাটি কেটে নিয়েছে, এই যে মাটির যে লরিগুলো চলে, আরেকজনের জমির থেকে 2 লরি মাটি কেটে নিয়েছে। আর যেটা কোন মাটি কাটা পারে? আর এই যে জমির থেকে রিসেন্টলি যে মাটিগুলো কেটেছো, প্রত্যেকটা জমি হোল্ডার এখানে থাকে, তাদের জানানো হলো না কেন? জানানো তো আমার সঙ্গে তো বেতাল গন্ডগোল। মানে হারালে বামন বলে যে দালাল বলছে, হ্যাঁ জামাই তুমি গায়ের জোরে কথা বলছো। আমি বলি গায়ের জোরে না, তোমাদের এখন পিন মারা করে বেঁধে না কিরাম পিটানোর দরকার আছে, বুঝতে পারছো? আর এই যে সুপদ, তোমারে আমি কি বলেছিলাম যে আমারে হজম করতে গেলি না, তোমার পেটের নাড়ি মুড়ি বের করে নেবো, তোমার এখানে দালাল হিসাবে সবাই চেনে, ও জেনে আমার নাম নেই। তোমার এখানে 100 দালাল থাকলি 70টা দালাল আমারে চেনে, আমি চিনি। ওরা বাংলাদেশের লোক না, সবাই দেশীয় লোক, চিনি আমি। তোমরা বেআইনি কাজ করেছো। এইবারে মনে করো যে আরো 15 জন জমি হোল্ডার যারা ওদের সঙ্গে কথাবার্তা বলেছে, ওদের কথা কোনো কারণে গ্রাহ্য করেনি। আমি যখন ফোন করে ডেকে এনে আমার সঙ্গে ঝামেলা বাড়লো, ঝামেলা কি বিশাল গন্ডগোল, এমনকি মারামারি নিয়ে যায়, ঠিক আছে? আমি বলছি এসব জমি হোল্ডারদের আমি চিনি না, আমার জমির থেকে মাটি কেটে দিল তার তৈরি করতে লাগবে। আর এখানে ব্লুপ্রিন্টের রাস্তা নেই কেন? কেন নেই? আমরা ক গাড়ি কেটেছে তাও হিসাব মতো? আমার জমি থেকে 2 গাড়ি মাটি কেটে নিয়েছে। আজকে ফেলার কথা আছে মাটি, যে আমার জমিতে মাটি না ফেললে আমি কিন্তু তোমার নামে কেস করবো। আমি পরিষ্কার বলে যাচ্ছি, কিন্তু কেস করবো।
কারণ এই জমিটা আমার, এর দলিলপত্র রেকর্ড পর্চা সব আমার আছে। তাহলে তুমি হলে থার্ড পার্সেন্ট লোক, আমার না জানিয়ে কেন মাটি কাটলে? তোমার পঞ্চায়েতে ডাকো। তোমার পঞ্চায়েত কি বলেছে? যে রাস্তাটা যে সমস্ত জায়গাগুলো ঠিক নেই সেই সমস্ত জায়গাগুলো জমি হোল্ডারদের বলে কথা বলে মাটিটা ফেলে দেওয়ার ব্যবস্থা করো। ভোটের আগে আমি ঢালাই যদিও না করি, এডিশনালি ইটটা পিছিয়ে দিই। কথাটা কেন? তাহলে তুমি জমি হোল্ডারকে ফোন করো, ফোন না করে তুমি ইচ্ছা খুশি মাটি কেটে দেওয়া। না গো, এগুলো বদমাশি, সব হ্যাঁ? বদমাশি। তারপরে তো আপনার তো বাড়ির লোকজন ওখানে থাকেই, থাকে না? মেয়ে আমার কাকা শ্বশুর তো সব থাকে, জানেই না কেউ। তারপরে ওইখানে আরো জমি হোল্ডারের যাদের বাড়ি আছে, বাড়ি সব বাড়ি আছে, জমি ধরো পেছনে পোলাটে কিনা, তারাই জানে না। জানে না, জানবে কি করে? বলছে মাটি কেটে দিয়েছে, আমরাই জানি না। হ্যাঁ। তার জুলুম। কিছু হবে না, পার্টি থেকে দালালদের ছেড়ে দেবে।